সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, মহাকর্ষ সূত্র, অভিকর্ষ ত্বরণ, বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। তো মহাকর্ষ এই বিষয়টা একেবারে তো অজানা। তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়তেছ, এই অষ্টম শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যারা এরপরে নবম শ্রেণীতে উঠবা, যারা সায়েন্স নিয়ে পড়বা, বিশেষ করে তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে এখানেই হচ্ছে 50% তোমাদের হয়ে যাবে। যদি এটা ভালোভাবে কভার করতে পারো, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য খুবই ইজি হবে। তো মহাকর্ষটা আসলে কী জিনিস? আমরা প্রথমে একটা জিনিস একটু কল্পনা করি। আমরা যদি একটা ঢিল উপরে ছুঁড়ি, তাহলে এই ঢিলটা উপরে না গিয়ে এটা নিচে চলে আসে। আমরা কি কখনো কি নিজে প্রশ্ন করেছি যে এই ঢিলটা উপরে তো অনেক ফাঁকা জায়গা আছে, সেই দিকে না গিয়ে এটা নিচের দিকে আসলো কেন? আসলে বিজ্ঞানী নিউটন এটিরই আপেলের যে কাহিনী, আপেল গাছের একটা কাহিনী, সেটা আমরা সবাই জানি, এটা আর বলছি না। তো বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার করে দেখেছেন যে আসলে এই ঢিল বা এই আপেল উপরে না গিয়ে নিচে আসে, এটির একমাত্র কারণ হচ্ছে যে ওই বস্তুটির উপর পৃথিবীর একটি আকর্ষণ বল আছে, যেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ বল। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে এই বস্তুটি উপরে না গিয়ে এটা ঠিক নিচের দিকে আসে। ঠিক আছে? তো আমরা আচ্ছা দেখবো যে মহাকর্ষ হচ্ছে যে পৃথিবীতে যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আমরা যদি বলি যে আমার কাছে একটা কলম আছে, এই কলম এবং একটা বই, এই দুটির মধ্যে যদি একটা আকর্ষণ বল থাকে, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ আমরা বলতে পারি। অথবা সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে একটা মহাকর্ষ বল। মঙ্গল গ্রহ অথবা চন্দ্র, এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আশা করি মহাকর্ষ বল সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। এবারে 2 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আসলে অভিকর্ষটা কি জিনিস? অভিকর্ষ হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু অল্প একটু পার্থক্য আছে। সেটি হচ্ছে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, তাহলে সেটাকে বলবো আমরা অভিকর্ষ বল। যদি আমরা পৃথিবী এবং আমরা চন্দ্রের যে মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আরও আমরা বলতে পারি যে আমার কাছে একটা ডাস্টার আছে, এই ডাস্টার এবং পৃথিবীর যে আকর্ষণ বল, এটাকে আমরা বলবো অভিকর্ষ বল। অর্থাৎ এক কথাই শেষ যে দুটি বস্তুর মধ্যে যদি পৃথিবী থাকে, একটি বস্তু, তাহলে সেটাকে বলবো আমরা অভিকর্ষ বল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো মহাকর্ষ এবং অভিকর্ষ অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কেমন হবে এবং এটি কিসের উপর নির্ভর করবে, এই জন্য বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রণয়ন করেন। এই সূত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটন বলেছেন যে মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান, যে আকর্ষণ বল থাকবে দুটি বস্তুর মধ্যে, আকর্ষণ বলের মান হবে ওই বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আবার বস্তুকণা দ্বয়ের যে দূরত্ব আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এবং এই বলটি হচ্ছে বস্তু কোণাদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটি হচ্ছে মহাকর্ষ সূত্রের বিবৃতি। আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবো বিষয়টা। বিজ্ঞানী নিউটন বলেছেন যে দুটি বস্তু কোণাদ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটি হবে কিসের উপর নির্ভর করবে? ভরের গুণফলের, বস্তু কোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আমরা ধরে নিলাম যে একটি, ধরা যাক দুটি বস্তু, আমরা ধরলাম যে এটি একটি বস্তু এবং এটি একটি বস্তু। এদের মধ্যবর্তী আমরা দিলাম দূরত্ব হচ্ছে ডি, এবং এই বস্তুটাকে আমরা ধরলাম m1, এর ভর হচ্ছে m1, আর এই বস্তুটির হচ্ছে ভরটি হচ্ছে m2, এবং এর মধ্যবর্তী যে একটা সংযোজক সরলরেখা বরাবর কি করবে? ক্রিয়া করবে। এই ক্রিয়াটাকে আমরা ধরলাম f, এটা হচ্ছে f। তাহলে এটার লিখতেছি না, বলেই দিলাম যেহেতু। নিউটনের সূত্র অনুসারে তিনি বলছেন তাহলে এফটা হবে এখানে বলটি হবে যে বস্তু কোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক এরকম বিষয়টা সমানুপাতিক, এটাকে বলতে হয় ভরের গুণফল। তাহলে একটি ভর কত? m1, আরেকটি ভর হচ্ছে m2। তাহলে তিনি বলছেন যে বস্তু কোণাদ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল, এই বলটি হবে ভরের গুণফলের সমানুপাতিক। আবার বলছে দূরত্ব এখানে আমরা ধরেছি ডি, দূরত্ব হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক এরকম 1 বর্গের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1 সামথিং, তারপর হচ্ছে স্কোয়ার 1 ডি আমরা ধরেছি যেহেতু দূরত্ব, এরপর স্কোয়ার। এই সূত্র থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যেহেতু সমানুপাতিক, যেহেতু এখানে ভরের সমানুপাতিক, তাহলে ভর যত বাড়বে বল তত বাড়বে, অর্থাৎ ভর যত বেশি হবে বল তত। অপরদিকে আমরা যদি এইখানকার যদি একটা চিন্তা করি, ধরো বল যদি এখানে হয়, আমরা যদি ভর দেখি যে এই বস্তুটির হচ্ছে ভর, একটি বস্তুর ভর m1 এর মান আমরা ধরলাম 2 কিলোগ্রাম, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আরেকটি হচ্ছে m2 হচ্ছে, এটা হচ্ছে 2 কিলোগ্রাম। তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে আমরা দেখি তাহলে কি হবে? 2 × 2, তাহলে কত হচ্ছে? এই সূত্র থেকে আমরা যাচ্ছি, তাহলে কি হবে? f সমানুপাতিক 4। আমরা যদি এবার এটির যদি ভরটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, ভর যদি আমরা যদি 3 কিলোগ্রাম হয়, একটু বাড়িয়ে নিই, 3 নেই, তাহলে এখানে আরও 3 × 3 অর্থাৎ 9। অর্থাৎ ভর যত বেশি হবে এর আকর্ষণ বল তত বেশি হবে, এই সূত্র অনুসারে। আমরা এবার যদি দূরত্ব যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে ব্যাপারটা, সেটা আমরা একটু দেখে নিই। আমরা যদি দূরত্ব ধরি যে ডি সমান দূরত্ব আমরা ধরলাম এখানে 2, ধরলাম 2, আমরা ডিটাকে আমি ধরলাম, এই ডিটার মান হচ্ছে আমার 2 মিটার, দূরত্বের একক হচ্ছে মিটার। আমরা ধরলাম যে এই দুটি বস্তু হচ্ছে 2 মিটার দূরত্ব অবস্থান করতেছে। তাহলে এই সূত্র অনুসারে তাহলে কি হচ্ছে? তাহলে আকর্ষণ বলের মানটা কিরূপ পরিবর্তন হতে পারে সেটা একটু দেখে নেই। তাহলে এর সমানুপাতিক, তাহলে 2 যদি থাকে তাহলে 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ এর সমানুপাতিক 1/4। আমরা আরেকটা তুলনা করব। এবারে আমরা যদি দূরত্ব যদি আরেকটু বাড়িয়ে নেই, আমরা ধরলাম যে এই দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 3 মিটার, ডি ইকুয়াল টু হচ্ছে
3 মিটার। তাহলে আমরা যদি এখানে 3 বসাই তাহলে কি পরিবর্তন হতে পারে আমরা একটু দেখি। অর্থাৎ 3 উপর স্কোয়ার তার মানে হচ্ছে 9। একটু আগে আমরা দেখলাম যে যখন দূরত্ব হচ্ছে 2 মিটার থাকে তখন হচ্ছে এটার হচ্ছে তার আকর্ষণ বলটা হবে 1/4, এবং যদি 3 করা হয় তাহলে এটার আকর্ষণ বল হবে 1/9। 1/9, 1/4 এবং 1/9, এটা তো আমরা চিন্তা করি তাহলে আসলে কোনটি বড়। আমরা যদি কল্পনা করে দেখি, অর্থাৎ 1কে হচ্ছে 4 ভাগ করা হয়েছে আর এটা 1কে হচ্ছে 9 ভাগ করা হয়েছে। সো আমরা দেখি যে তাহলে আসলে ছোট হচ্ছে কিন্তু এটি 1/9, এটা হচ্ছে ছোট, আর 1/4 এটা হচ্ছে বড়। তার মানে বোঝা গেল যে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে। সো এই সূত্রটা আমরা এক জায়গায় করবো। এবার নিউটনের সূত্র অনুসারে তাহলে কি উনি বলছেন যে হচ্ছে আকর্ষণ বলটা হবে তাদের হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এটা m1 m2 আমরা যদি ধরি, এবং দূরত্বের হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক এই সূত্রটাই বিজ্ঞানীগণ একটা হিসাব করে দেখেছেন। এই সমানুপাতিকটা, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ একটা কনস্ট্যান্ট, এটা একটা মান আছে। সে মানটি এই যদি আমরা সমানুপাতিকটা তুলে দিই তাহলে এটা হবে একটা জি বসবে, এরপর হচ্ছে m1 এবং m2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার। অর্থাৎ জি এটা একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। বড় হাতের জি, সবসময় এটা লিখতে হবে বড় হাতের জি, মহাকর্ষ ধ্রুবক। এটার বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন ঠিক এভাবে বিষয়টা, যে মহাকর্ষ ধ্রুবক জি এর একটি নির্দিষ্ট মান আছে। সেই মানটা আমরা লিখব। মহাকর্ষ ধ্রুবক জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। বিষয়টা আরেকটু ব্যাখ্যা দিই। বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এই বস্তুটাকে ধরলাম আমরা, এই বস্তুটার ভর হচ্ছে 1 কিলোগ্রাম, এই বস্তুটির ভর হচ্ছে 1 কিলোগ্রাম, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরত্ব থেকে যে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলটা হবে ঠিক 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন। তোমাদের কাছে মনে হতে পারে এই মানটি অনেক বড়, তোমাদের মনে হচ্ছে অনেক বড় মান, আসলে মোটেও নয়। এই মানটি অনেক ছোট। তোমরা নতুন এই সায়েন্টিফিক এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত নাও, তো পরবর্তী যারা সায়েন্সে পড়বা বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, তোমরা জানতে পারবে। তো -11 এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। এটা মানে হচ্ছে ঠিক এরকম যে 6.673 নিচে, অর্থাৎ এটা ইনভার্স মানে হচ্ছে, অর্থাৎ আমরা সূচকের অঙ্ক করেছি, আমরা সূচক সম্পর্কে জানি যে যদি এরকম থাকে যে এটা সমান কি লেখা যায় 1/a, ঠিক এরকম বিষয়। তাহলে 1011 এটাকে সমান আমরা কি লিখতে পারি, এটা যদি হয় অর্থাৎ 10 ইনভার্স 11 এটা সমান আমরা লিখতে পারি 10 এর উপর 11। তার মানে হচ্ছে 1কে হচ্ছে 1-এর পর 11টি শূন্য দিয়ে ভাগ করলে যা হয় তাই। তাহলে এখানে যেহেতু এই জিনিসটা আছে 6.673, অর্থাৎ এটাকে তো আমরা যদি কি করবো 11 শূন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে দেখি যে 6.673 এটাকে যদি আমরা 1-এর পর ঠিক 11টা শূন্য দিয়ে যদি ভাগ করি কতটুকুই, খুবই সামান্য একেবারে, এত কম বলে আকর্ষণ করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা
মহাকর্ষের সূত্র হচ্ছে গাণিতিক রূপটা ঠিক এটাই, এটা হচ্ছে গাণিতিক একটি সমীকরণ, অর্থাৎ F সমান সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই হচ্ছে ডি স্কয়ার। এরপরে আমরা আসবো যে আসলে অভিকর্ষ ত্বরণ কি জিনিস। আমরা এটা 1 নং সমীকরণ, যেহেতু আমরা অনেক আলোচনা করব, অভিকর্ষ ত্বরণটা কি জিনিস সেটা সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে আমরা জানি যে আসলে ত্বরণ কি জিনিস। ত্বরণটাকে বলা হচ্ছে যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে, ধরো আমরা এখান থেকে সরলরেখা বরাবর কোনো একটি গাড়ি নিয়ে আমরা কোথাও যাচ্ছি, দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে একটা ওই গাড়িটার হচ্ছে তার বেগ ছিল হচ্ছে 1 সেকেন্ডে দেখা যাচ্ছে 2 মিটার, কিন্তু পরের দ্বিতীয় সেকেন্ডে ওর গতিবেগটা বৃদ্ধি পেয়ে আমরা সেকেন্ডে হচ্ছে 4 মিটার করলাম। তাহলে 2 মিটার থেকে পরের যে সেকেন্ডটাতে দ্বিতীয় সেকেন্ডে আমি 4 মিটার করলাম, অর্থাৎ সেখানে গতিবেগ তার বৃদ্ধি পেল সময়ের সাপেক্ষে। এইটাকে বলা হচ্ছে ত্বরণ, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ ত্বরণটাকে আসলে কি জিনিস? অভিকর্ষ ত্বরণটা আসলে কি জিনিস? যেহেতু এটি একটা ত্বরণ, ইংলিশে এটাকে বলেছে অ্যাক্সিলারেশন, যেহেতু ত্বরণ তার মানে এটার তো সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি পাবে। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা একটু উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হবো বিষয়টা। ধরো এখানে এখান থেকে একটি বস্তু নিচের দিকে পড়তেছে, একটি বস্তু নিচের দিকে ঠিক পড়তেছে, তো দেখা যাবে এটা যদি ভূপৃষ্ঠে যত কাছাকাছি আসবে, এই বস্তুটি আসলে এই ঢিলটা যদি উপর থেকে আমরা নিচে ফেলে দেই, এই ঢিলটা আসলে পড়বে কার প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে এটি নিচের দিকে পড়বে। তো এটি হচ্ছে যতই কাছাকাছি আসবে, আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যে বস্তুর দূরত্ব যত কম হবে এটির প্রতি আকর্ষণ বলটা তত বেড়ে যাবে। যত উপর থেকে ফেলবে নিচের দিকে যত আসতে থাকবে, প্রত্যেক সেকেন্ডে তার গতিবেগটা তত বৃদ্ধি পাবে। আমরা যদি দেখি, তো এটার যে অভিকর্ষ ত্বরণকে এটাকে ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একটি আদর্শ মান আছে, মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একটা আদর্শ মান, জি এর হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন করতে পারে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়। আসলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো এইভাবে, যে এটা প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 9.8 মিটার করে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। ধরো এই বস্তুটি হচ্ছে এখানে হচ্ছে 1 সেকেন্ডে এখানে আসছে, অর্থাৎ এইখানে আমরা যদি 1 সেকেন্ডে ধরি, তাহলে এখানে হচ্ছে তার 9.8 এর একটা এর গতিবেগ ছিল। পরের সেকেন্ডে আমরা দেখি, তাহলে এটার হচ্ছে বেগ আবার বৃদ্ধি পাবে 9.8 ইন্টু 2 সেকেন্ডে। সিমিলারলি আমরা যদি 3 সেকেন্ডের কথা বলি, 3 সেকেন্ড পরে দেখবা যে আবার এর বেগ বৃদ্ধি পাবে 9.8 ইন্টু 3। আর যদি আমরা চিন্তা করি যে 4 সেকেন্ডে, এটা হচ্ছে এরকম করে বেগ আবার বৃদ্ধি পাবে 9.8 ইন্টু হচ্ছে 4। বোঝা গেল যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কথাটির অর্থ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ প্রত্যেক সেকেন্ডে 9.8
মিটার করে তার বাড়বে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এতে অভিকর্ষ ত্বরণের এই মানটি বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, সেই বিষয়টা আমরা একটু জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসটা অনেক লেংদি হচ্ছে। বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন কেন হয় এবং অভিকর্ষ ত্বরণের মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেন, এই বিষয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।